হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো এবং খুব সুন্দর পড়াশোনা করছো, তাই না? সো আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। এর আগে আমরা অভিযোজন সংক্রান্ত দুইটা ভিডিও দেখেছি, তাই তো? আশা করছি সকলে দেখে নিয়েছো ভিডিও দুটি। যদি কেউ না দেখে থাকো তবে আমি অনুরোধ করব তোমরা আগের দুটো ভিডিও দেখে নাও, তবে অভিযোজন সংক্রান্ত নানা ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে অভিযোজন সংক্রান্তই আমরা 3 নম্বর ক্লাস করতে চলেছি। সেটা কি না, অভিযোজনগত কিছু ক্যারেক্টার জানবো। কার না? মাছের, অর্থাৎ রুই মাছের। অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ ক্লাস 10 আমরা আজকে রুই মাছের কিছু অভিযোজিত ক্যারেক্টার জানবো এবং সেগুলোর কিছু গুরুত্ব জানবো। সো এখন আমরা রুই মাছের কিছু অভিযোজনগত ক্যারেক্টার এবং তাদের গুরুত্ব জানবো। সো রুই মাছ থাকে কোথায় না? জলে, তাই তো? জলে থাকে। তো আমরা প্রথম ক্লাসে বলে নিয়েছিলাম যে নানা রকম পরিবেশে থাকার জন্য জীবেদের মধ্যে নানা রকম অভিযোজন দেখা যায়, তাই তো? মনে আছে আশা করি সকলের, যারা দেখেছো ভিডিওটা। সো রুই মাছ থাকে জলে, অর্থাৎ যারা জলে থাকে তাদের যেরকম অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যাবে সেটা কি না? অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন, তাই তো? বা জলজ অভিযোজন, তাই তো? অর্থাৎ যারা জলে থাকে তাদের যে অভিযোজন বৈশিষ্ট্য দেখা যায় তাকে বলবো আমরা কি? অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন বা জলজ অভিযোজন। সো রুই মাছ আশা করি আমরা সকলে দেখেছি। আমরা বাঙালি, আমরা মাছ খেতে খুব ভালোবাসি। আমরা অধিকাংশ মানুষই মাছ খেতে খুব ভালোবাসি। সো রুই মাছ দেখেনি এমন মানুষ আশা করি খুব কমই আছে, তাই না? মাছ আমরা সকলে দেখেছি। সো আমরা সেই মাছ নিয়ে আলোচনা করব। সো সবার প্রথমে যে অভিযোজনগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা হলো না দেহের আকৃতি। দেহের আকৃতি, তাই না? আমরা এর আগের পায়রা নিয়ে আলোচনা করেছিলাম, তারও আমরা দেহের আকৃতি পড়েছিলাম। পায়রার দেহের আকৃতি কেমন ছিল না? মাকু আকৃতি, অর্থাৎ দুই প্রান্তটা ছুঁচলো আর মাঝখানেরটা একটু চ্যাপ্টা। ঠিক সেম আকৃতি আমরা মাছেরও দেখব, মাকু আকৃতি বা স্ট্রিম লাইন বডি, অর্থাৎ দুই প্রান্ত ছুঁচলো, মাঝখানে একটু চ্যাপ্টা। এই দেহে আকৃতি হওয়ার সুবিধা কি আমরা পায়রার ক্ষেত্রে পড়েছিলাম? পায়রা থাকছে কোথায় না? আকাশে, অর্থাৎ বাতাসকে ভেদ করে পায়রাকে সামনে যেতে হচ্ছিল। সেই জন্য এই আকৃতি হওয়ার জন্য সহজে বাতাসকে ভেদ করে ওরা সামনে এগিয়ে যেতে সক্ষম হচ্ছিল। ঠিক সেইভাবেই মাছ থাকে কোথায় না? জলে, অর্থাৎ জলকে ভেদ করে এদের কী করতে হবে না? সামনের দিকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ জলকে কেটে কেটে ওদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এই স্ট্রিম লাইন বডি হওয়ার জন্য সামনের দিকটা ছুঁচলো এবং পিছনের দিকটাও ছুঁচলো এবং মাঝখানটা চ্যাপ্টা। এটা হওয়ার পরে এটা সহজেই জলকে ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ গমনে সক্ষম হচ্ছে। এগুলো দেহের আকৃতি। অর্থাৎ দেহের আকৃতি কেমন হচ্ছে না? মাকু আকৃতি। মাকু আকৃতি, তাই তো? এবার আমরা পড়বো সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি না? আঁশের উপস্থিতি। আমরা যারা মাছ দেখেছি তারা নিশ্চয়ই এটাও দেখেছি যে আমরা সকলেই জানি কি মাছের দেহটি, সমগ্র দেহটি কি না অসংখ্য আঁশ দিয়ে ঢাকা থাকে, তাই তো? মাছের আঁশ অনেক রকমেরই হয়। এবার এই মাছের আঁশটার কাজ কি মাছের দেহে না? মাছকে প্রোটেকশানে হেল্প করছে। কীভাবে প্রোটেকশানে হেল্প করছে? মাছ থাকছে জলে, জলকে ভেদ করে এরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে জলও তো কী করবে? যখন জলকে ভেদ করে মাছ সামনের দিকে এগিয়ে যাবে তো জলের তো একটা প্রেশার আছে, সেই প্রেশারটা কার উপরে পড়বে না? মাছের উপরে। সুতরাং তখন প্রেশারটা আসছে কোথা থেকে? মানে প্রেশারের ফলে কী হবে? জলের মধ্যে আর মাছের মধ্যে একটা কী হবে? ঘর্ষণ তৈরি হবে, তাই তো? ফ্রিকশন তৈরি হবে। আর সেই ঘর্ষণের ফলে মাছের কী হতে পারে না? ক্ষতি হতে পারে। অর্থাৎ সেই ঘর্ষণজনিত কারণে মাছের দেহে নানা রকম ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হতে পারে। কিন্তু এই আঁশটা থাকার ফলে কি হয়? সেই আঘাত থেকে মাছ রক্ষা পায়। কীভাবে রক্ষা পায়? মাছের আঁশে থাকে একটা পিচ্ছিলকারী পদার্থ। পিচ্ছিলকারী পদার্থ কি না? মিউকাস জাতীয়। আমরা জানি মিউকাস কি? পিচ্ছিলকারী একটা পদার্থ। সো মাছের দেহ বা আঁশের মধ্যে কি একটা পিচ্ছিলকারী পদার্থ থাকে। এতে কী হচ্ছে না? যতই জলের প্রেশারে বা যতই জলের ঘর্ষণ লাগুক কেন, মাছ সহজেই আঘাতপ্রাপ্ত হচ্ছে না। অর্থাৎ আঘাতের হাত থেকে মাছকে রক্ষা করছে কে না? এই আঁশ এবং আঁশে উপস্থিত পিচ্ছিলকারী পদার্থ। সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। এবার আমরা কি জানবো না? রশ্মিযুক্ত পাখনা। আমরা ক্লাস 10এই আমরা যখন চলন গমন চ্যাপ্টার পড়েছিলাম, যখন আমরা মাছের গমন পড়েছিলাম, তখন আমরা সকলে জেনে নিয়েছিলাম কি না? মাছের দেহে প্রায় 7টি পাখনা থাকে, তাই তো? পাখনাগুলোর নাম আশা করি সকলের মনে আছে। আবার একবার রিভাইজ দিয়ে নিচ্ছি। এটাকে কি বলবো না? পৃষ্ঠ পাখনা। এটাকে কি বলবো না? পুচ্ছ পাখনা। এটাকে কি বলবো না? পায়ু পাখনা। এটাকে কি বলবো?
শ্রোণী পাখনা, এটাকে কি বলবো না বক্ষ পাখনা। আর প্রত্যেকটা পাখনারই গমনে প্রত্যেকটা পাখনা আলাদা আলাদা ফাংশন ছিল, কাজ ছিল, তাই না? অর্থাৎ গমনে সাহায্য করছে মানে কি, মাছকে জলের মধ্যে এগোতে সাহায্য করছে। আলটিমেটলি সে কী করছে, মাছের একটা অভিযোজনগত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ মাছকে জলের মধ্যে থাকতে গেলে, বসবাস করতে গেলে তাকে জলের মধ্যে চলাচল করতে হলে তার দেহকে অভিযোজিত হতে হয়েছে। আর অভিযোজনের অন্যতম একটা উদাহরণ হলো কি, তার দেহে পাখনার উপস্থিতি। পাখনার সাহায্যে এরা সহজেই জলের মধ্যে কী করতে পারে না, চলাচল করতে পারে। আচ্ছা, জলের মধ্যে মাছ চলছে, জলের তো একটা প্রেশার আছে, চাপ আছে, তো মাছের পাখনাগুলো তো ছেড়ে যাওয়ার কথা, তাই না? জলের মধ্যে এরা যাচ্ছে, জলের ঢেউ বা জলের স্রোতে বা এত স্পিডে মাছ যাচ্ছে, সেই প্রেশারেই তো মাছের পাখনাগুলো ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু পাখনা ছিঁড়ছে না। কেন ছিঁড়ছে না বলো তো? মাছের যে পাখনাগুলো আছে সেগুলো রশ্মিযুক্ত। আমরা যখন রশ্মি কথার অর্থ কি, মানে এটা যদি পাখনা হয়, পাখনার মধ্যে কী থাকছে না, অসংখ্য এরকম রড স্ট্রাকচার থাকছে। মানে আমরা পাতা দেখেছি না, পাতার মধ্যে যেমন শিরা উপশিরা থাকে, সেরকম এই মাছের পাখনার মধ্যে এরকম কিছু রশ্মি থাকছে। সেই রশ্মিগুলোকে কী করছে, মাছকে জলের আঘাত থেকে বা জলের চাপ থেকে ছিঁড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করছে, তাই তো? আচ্ছা, এই হলো আমাদের থার্ড পয়েন্ট, পাখনা। এবার আমরা ফোর্থ পয়েন্ট চলে আসি, ফুলকা। আচ্ছা, আমরা জানি মাছ থাকে জলে। এবার মাছ তো একটা প্রাণী, তাই তো? মাছের কী দরকার, রেসপিরেশন করতে হবে। আর রেসপিরেশনের জন্য দরকার কি না, O2, অর্থাৎ O2 আর CO2 কী হবে, এক্সচেঞ্জ হবে। এই এক্সচেঞ্জটা কীভাবে হবে, কার দ্বারা হবে? আমরা তো মানুষ, আমাদের এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে নস্ট্রিলের সাহায্যে। অর্থাৎ আমরা নাকের সাহায্যে আমাদের কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এবং নাকের সাহায্যে আমরা নস্ট্রিলের সাহায্যে আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে তারপরে আমরা শ্বাসনালী দিয়ে আমাদের লাংসে বা ফুসফুসে পৌঁছাচ্ছে। কিন্তু এদের ক্ষেত্রে কী হবে, এরা তো থাকে জলে, তো জলে ওরা অক্সিজেন কোথায় পাবে? জলে কি থাকে, ডিজলভ অক্সিজেন থাকে। অক্সিজেনটা কোথায় থাকে, জলে ডিজলভ। অর্থাৎ H2 আছে, H2 এতে কী আছে না, অক্সিজেনটা কী আছে না, ডিজলভ। বুঝতে পারছো, ডিজলভ মানে কি, মিশ্রিত অক্সিজেন, কার সঙ্গে না, জলের সঙ্গে। এবার এই অক্সিজেনটা গ্রহণ করার জন্য মাছের একটা স্পেশাল অর্গান সৃষ্টি হয়েছে, যার নাম কি না, ফুলকা, তাই তো? ফুলকা। এই ফুলকার কাজ কি, এই ফুলকার কাজ হলো জল, এরা কী করবে, মুখ দিয়ে জল গ্রহণ করবে, মুখ দিয়ে কী করবে, জল গ্রহণ করবে। জল গ্রহণ করার পর এই ফুলকাতে কী করবে, জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেনটা আছে, সেই ডিজলভ অক্সিজেনটা এই ফুলকার সাহায্যে তারা শোষণ করে নেবে। আমরা জানি মাছের ফুলকা কোথায় থাকে, মাথার ঠিক এই যে এটা কি, কানকোর নিচে ঢাকা আছে কি, এই ফুলকা। আমি যদি কানকোটাকে তুলে দিই, তবে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, তাকে আমরা কি বলবো না, ফুলকা। মানে এইভাবে অসংখ্য এরকম স্ট্রাকচার দেখতে পাবো, তাকে আমরা কী বলবো না, ফুলকা। আর এই ফুলকার সাহায্যে তারা কী করছে, ডিজলভ ওয়াটারে কী আছে, অক্সিজেনটা ডিজলভ অবস্থায় আছে, সেই ডিজলভ অক্সিজেনটা ওয়াটার থেকে এরা অ্যাবজর্ব করছে, কার সাহায্যে না, এই ফুলকার সাহায্যে। এবার জল থেকে অক্সিজেন নিয়ে নেওয়া হয়ে গেল, অবশিষ্ট জলটা কী হবে না, এই ফুলকার পাশে, মানে ফুলকা ঢাকা থাকে কানকো দিয়ে, আর কানকোর মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে এই জলটা, এক্সেস জলটা কী হয়ে যাবে না, শরীর থেকে বেরিয়ে যাবে। এইভাবে এরা জল থেকে তাদের রেসপিরেশনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করছে। ওকে, তারপরে সেই অক্সিজেন সারা দেহে পৌঁছে যাচ্ছে, প্রতিটা হৃৎপিণ্ডে পৌঁছে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে প্রতিটা কোষে পৌঁছে যাচ্ছে, কোষে পৌঁছে তাদের অক্সিজেনের যোগান দিচ্ছে। এই হলো আমাদের ফুলকা। নেক্সট পয়েন্টে আমরা আসছি কি না, পটকা। অর্থাৎ আমরা সকলেই জানি মাছের মধ্যে কী থাকে না, পটকা থাকে। পটকাটা কেমন, আমরা যখন মাছ কাটি, আমরা যদি কেউ মাছ কাটা দেখে থাকি, তবে দেখবো মাছটাকে পেট থেকে, পেটটাকে কাটলে দেখবো আমরা একটা বেলুনের মতো কিছু অংশ বেরিয়েছে, তাই না? সাদা কালারের বেলুনের মতো একটা অংশ বেরিয়েছে, তাকে আমরা কি বলবো না, পটকা। ঠিক এরকম স্ট্রাকচারটা হবে, এটাকে কি বলবো আমরা না, পটকা। পটকার দুইটা অংশ থাকে, একটা হলো অগ্রপ্রকোষ্ঠ, একটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ, একটা অগ্র আর একটা পশ্চাৎ, তাই তো? আর এখানে একটা ভাল্ব থাকে, এই ভালভের কাজ কি না, জিনিসটাকে এদিক থেকে মানে যে কোনো ভালভের কাজ হলো একমুখী প্রবাহ। অর্থাৎ যে কোনো জিনিসকে, গ্যাস হতে পারে বা কোনো তরল হতে পারে, সেটাকে একদিকে নিয়ে যায়, ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে কখনো ফিরিয়ে আনতে পারে না। সো এইখানে একটা ভাল্ব থাকে, সেটার নাম কি, নিউম্যাটিক ভাল্ব, ঠিক আছে? সো এই
অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎপ্রকোষ্ঠ। এবার অগ্রপ্রকোষ্ঠে থাকে একটা গ্ল্যান্ডটার নাম কি না, গ্ল্যান্ডটার নাম হলো রেড গ্ল্যান্ড। এইখানে একরকম গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডটার নাম হলো রেড গ্ল্যান্ড বা লাল গ্রন্থি যাকে আমরা বলি। এই লাল গ্রন্থির কাজ কি, এই লাল গ্রন্থি একরকম গ্যাস নিঃসরণ করে। গ্যাসটার নাম কি, গ্যাসটার নাম হলো অক্সিজেন। কি, অক্সিজেন গ্যাস। এবার মাছ আছে কোথায়, পুকুরের একদম জলের তলে আছে। মনে করলাম মাছটা বটম ফিডার, অর্থাৎ বটম ফিডার মানে আমরা ক্লাস 9-এ পড়েছিলাম তাই তো, যারা একদম নিচে থাকে, নিচের খাবার খায়। এবার মাছটা কি মনে করলো এবার, যে আমি অনেকক্ষণ নিচে থেকেছি, অনেক আরাম করে নিয়েছি, এবার আমি একটু জলে ভেসে বেড়াবো। তো তখন কীভাবে ভাসবে, তখন কী করবে, তো তখন তাদের এই রেড গ্ল্যান্ড থেকে গ্যাস নির্গত হবে। সেই গ্যাসটা কি না, অক্সিজেন গ্যাস। অর্থাৎ রেড গ্ল্যান্ড থেকে গ্যাস নির্গত হবে, সেই গ্যাসটা অগ্রপ্রকোষ্ঠে আসবে। অগ্রপ্রকোষ্ঠে কী হবে, ফুলে উঠবে। ফুলে ওঠার ফলে কী হবে, মাছের অগ্রপ্রকোষ্ঠ কী হবে, ফুলে উঠবে। অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠার ফলে মাছটা কী হবে, ভেসে যাবে। অর্থাৎ অগ্রপ্রকোষ্ঠে কী আছে, এক্সেস পরিমাণে গ্যাস জমা হলো। এবার গ্যাস জমা হলে মাছের ওজন কী হবে, কমে যাবে। অর্থাৎ কমে যাবে বলতে তার প্লবতার দরুন কী হবে, মাছটা জলের নিচে ডুবে থাকতে পারবে না, মাছটা এবার কী হবে না, জলের উপরে ভেসে উঠবে। এরপরে তারা কী করবে, ভেসে টেসে বেড়ানোর পরে এখন আবার মাছটা মনে করলো যে না, আমি এবার আবার খিদে পেয়েছে, আমি আবার নিচে যাব খাবার গ্রহণ করতে। তখন সেই গ্যাসটা কী করবে না, সে অগ্রপ্রকোষ্ঠ থেকে পশ্চাৎপ্রকোষ্ঠে পাঠাবে। আর পশ্চাৎপ্রকোষ্ঠে কী আছে, অসংখ্য রক্তজালক আছে। কী আছে, রক্তজালক আছে। সেটাকে কী বলে না, রেটিয়া মিরাবিলিস নামক রক্তজালক আছে। এবার সেই রেটিয়া মিরাবিলিয়াতে কী করবে, সেই এক্সেস যে গ্যাসটা ছিল, সেই গ্যাসটা সেই রক্তজালকে শোষণ করে নেবে। এর ফলে কী হবে, এর ফলে পটকা যেটা সেটা কী হবে, চুপসে যাবে, প্লবতা কমে যাবে, মাছটি আবার জলের গভীরে প্রবেশ করবে, জলের নিচে ঢুকে যাবে। এইভাবে পটকার সাহায্যে কী করছে, কখনো মাছ জলে ডুবে থাকছে, কখনো বা মাছ জলে ভেসে বেড়াতে পারছে। অর্থাৎ ইচ্ছা মতো ডুবে থাকা ও ভেসে বেড়াতে সাহায্য করছে কি, এই মাছের পটকা। তো পটকা দেখে নিলাম। এবার আমরা লাস্ট দেখব কি, চোখ, মাছের চোখ, তাই তো। আচ্ছা, মাছের চোখ কেমন, মাছের চোখে কিন্তু কোনো পাতা থাকে না। আমাদের যেমন চোখের পাতা আছে, কোনো কিছু আমাদের চোখে কোনো লাইট আসলো বা কোনো কিছু আসলো, আমরা সঙ্গে সঙ্গে করলাম চোখের পাতাটা বন্ধ করে নিলাম, তাই তো। কিন্তু মাছের কোনো চোখের পাতা থাকে না। তবে এই যে মাছ জলে ভ্রমণ করছে, তাই তো, জলের চাপের বিরুদ্ধে বা জলের মধ্যে এক জায়গাতে এড়িয়ে যাচ্ছে, তবে মাছের চোখ কীভাবে সুরক্ষিত আছে। জলের চাপে তো মাছের চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা, তাই না, নষ্ট হয় না কেন, কারণ মাছের চোখে থাকে নিকটেটিং নামক একরকম পর্দা। এখানে কি থাকে, নিকটেটিং নামক একটা মেমব্রেন থাকে। কি থাকে, নিকটেটিং নামক একরকম পর্দা থাকে। এই পর্দার সাহায্যে মাছ কী করে না, সহজেই আঘাত থেকে, মানে জলের আঘাত থেকে কী করে, রক্ষা করে মাছকে। এই হলো মাছের চোখের অভিযোজন। লাস্ট আমরা পড়বো কি, লাস্ট আমরা পড়বো মাইটোম পেশি। আমরা অভিযোজন পড়ার সময় আমরা চলন গমন পড়ার সময় মাইটোম পেশি পড়ে নিয়েছিলাম, তাই না। মাইটোম পেশি কি না, মেরুদণ্ডের চারিপাশে, এটা যদি মেরুদণ্ড হয়, মেরুদণ্ডের চারিপাশে কী আছে না, ভি আকৃতির যে মাসেলটা থাকে, এই মাসেলকে আমরা কি বলবো না, মাইটোম পেশি। মাইটোম পেশির কাজ কি, আমরা সকলে জানি মাইটোম পেশির কাজ হলো মাছকে ফ্লেক্সিবিলিটি প্রদান করা, নমনীয়তা প্রদান করা। এবার মাছ জলে যাচ্ছে, মাছ বাঘ নিচ্ছে, অর্থাৎ একদিক থেকে আরেক দিকে যাবে, তখন কী হবে, এই মাইটোম পেশিগুলি একদিকে সংকুচিত হবে, একদিকে প্রসারিত হবে। এইভাবে অর্থাৎ বাঘ নিতে দিক পরিবর্তন করতে সাহায্য করবে না এই মাইটোম পেশি। সুতরাং এই হলো আমাদের মাছের জলজ অভিযোজন। সো এই হলো আমাদের মাছের অভিযোজনগত কিছু বৈশিষ্ট্য এবং তাদের অভিযোজনগত গুরুত্ব। সো বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।